নমস্কার সবাইকে। আজকের এই বিশ্লেষণে আমরা কথা বলবো ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মাঝে মাঝে একটু গোলমেলে একটি বিষয় নিয়ে ডিটারমিনার্স। ভাবুন তো, রাস্তায় গাড়ি চালানোর সময় ট্রাফিক সিগন্যাল যেমন আমাদের নির্দেশনা দেয়, ঠিক তেমনি সেন্টেন্স বা বাক্যে নাউনের ঠিক আগে বসে ডিটারমিনারগুলো আমাদের নির্দিষ্টভাবে বোঝাতে সাহায্য করে যে আমরা ঠিক কোন জিনিস বা ঠিক কার কথা বলছি। এগুলোকে বাক্যে নাউনের নাম ট্যাগও বলা যেতে পারে। তাহলে আসল কথা হলো ডিটারমিনার জিনিসটা কি? এর একটাই গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়ম আছে, আর সেটা হলো এর অবস্থান। এটা সবসময় একটি নাউনের ঠিক আগেই বসে। যেমন ধরুন আ গুড বয় বা সাম ইনফরমেশন। এখানে বয় এবং ইনফরমেশন হলো নাউন, আর তাদের ঠিক আগে বসা আ এবং সাম হলো ডিটারমিনার। ভাবুন তো, এই ছোট্ট শব্দগুলো ছাড়া আমাদের বাক্য কত অসম্পূর্ণ থেকে যেত। এখন ডিটারমিনার্সের জগৎটা বিশাল মনে হলেও আমরা পুরো বিষয়টাকে খুব সুন্দর এবং সহজ ৬টি ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব আর্টিকলস অ্যান্ড মনস্ট্রেটিভস, তারপর পজেসিভস এবং নাম্বারস, এরপর আসবে কোয়ান্টিফায়ার্স, ডিস্ট্রিবিউটিভস এবং ইন্টারোগেটিভ ডিটারমিনার্স। তারপর কিছু জটিল ট্রিকি প্যায়ার্স বা জোড়া শব্দ নিয়ে আসল দ্বন্দ্বগুলো দূর করব, এবং একেবারে শেষে আমাদের জ্ঞান যাচাই করার জন্য থাকবে ছোট্ট একটি টেস্ট। চলুন শুরু করা যাক। ঠিক আছে, একেবারে প্রথম পর্ব থেকেই শুরু করা যাক, আর্টিকলস এবং ডেমনস্ট্রেটিভস। শুরুতেই আসে এ এবং অ্যানের কথা। এখানে সবচেয়ে বড় ভুলটা আমরা যা করি তা হল আমরা শুধু লেটার বা অক্ষর দেখেই এ বা অ্যান বসিয়ে দেই। কিন্তু আসল নিয়মটা হল সবসময় সাউন্ড বা উচ্চারণের ওপর ভিত্তি করে বাছাই করা। এ বসে কনসোনেন্ট সাউন্ডের আগে, যেমন এ টাইগার। কিন্তু খেয়াল করুন, ইউনিভার্সিটি শব্দটা ইউ দিয়ে শুরু হলেও এর উচ্চারণ আসলে হচ্ছে ইউ, যেটা একটি কনসোনেন্ট সাউন্ড, তাই এর আগে অবশ্যই বসবে এ ইউনিভার্সিটি। আবার অন্যদিকে ভাওয়েল সাউন্ডের আগে বসে অ্যান, যেমন অ্যান অ্যাপল। কিন্তু মজার বিষয় কি জানেন? অনেস্ট ম্যান লেখার সময় এইচ দিয়ে শুরু হলেও এইচটা একদম সাইলেন্ট বা নিঃশব্দ থাকে এবং ও এর উচ্চারণ আসে, তাই এটা হয় অ্যান অনেস্ট ম্যান। ঠিক একই কারণে অ্যান এমএলএ হয়। এক কথায়, লেটারের থেকে সাউন্ড কত বেশি গুরুত্বপূর্ণ সেটা এখানে দারুণভাবে ধরা পড়ে। এবার আসি দিতে। ভাবতে পারেন, দি হলো একটা এক্সক্লুসিভ স্পটলাইট। এটা যখনই ব্যবহার করা হয়, এটা একদম নির্দিষ্ট করে কোনো কিছুকে আলোকিত করে। যেমন কোনো নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে দ্য বয় ইন দ্য রেড শার্ট। এরপর আছে এখনকার দুনিয়া, যেটা অদ্বিতীয় এবং একটিই আছে, যেমন দ্য সান বা দ্য আর্থ। বিখ্যাত স্থাপত্য যেমন দ্য তাজমহল বা সুপারলেটিভ ডিগ্রি যেমন দ্য বেস্ট স্টুডেন্টের ক্ষেত্রে সবসময় দি বসে। নদী, মহাসাগর বা পাহাড়ের নামের আগেও, যেমন দ্য গঙ্গা, এই এক্সক্লুসিভ স্পটলাইট বা দি আমরা নিশ্চিন্তে বসিয়ে দিতে পারি। এবার দেখব ডেমনস্ট্রেটিভস, যা আমাদের ফিজিক্যাল স্পেসে কোনো কিছুর দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করতে সাহায্য করে। মেট্রিক্সটা খুব সহজ। কাছের একটি মাত্র জিনিস বোঝাতে আমরা বলি দিস, কিন্তু কাছের অনেক জিনিস বোঝাতে বলি দিজ। আবার জিনিসটা যদি দূরে থাকে তবে সিঙ্গুলার ফর্মে আসে দ্যাট এবং প্লুরাল ফর্ম বা বহুবচনে আসে তোজ। এই সহজ নিয়মটি কাছের এবং দূরের জিনিস নির্দেশ করার ব্যাপারটা এবারের মতো একদম ক্লিয়ার করে দিল, তাই না? চলুন সামনে এগিয়ে দেখি দ্বিতীয় পর্বে কি আছে। এখানে আমরা কথা বলবো পজেসিভস এবং নাম্বারস নিয়ে। পজেসিভসের কাজই হলো খুব সহজে এবং দ্রুত বোঝানো যে কোন জিনিসটা ঠিক কার। মাই, ইয়র, হেজ, হার, আওয়ার এবং দেয়ার এই শব্দগুলো এক একটি নাউনের আগে বসেই নির্ধারণ করে দেয় আসল মালিক কে। যেমন জুতোগুলো কার? মাই শুজ। বইটা কার? ইয়োর বুক। খুবই সহজ একটা হিসাব। এবার আসি নাম্বার বা সংখ্যায়। ডিটারমিনার হিসেবে সংখ্যা আসলে দুই রকমের হয়, কার্ডিনাল এবং অর্ডিনাল। এদের মধ্যে তফাৎ আসলে কি? কার্ডিনাল নাম্বারস কোনো জিনিসের পরিমাণ বা কয়টি আছে তা বোঝায়, যেমন 1, 2, 3 পেন্স। অন্যদিকে অর্ডিনাল নাম্বারস কোনো জিনিসের ক্রম বা পজিশন বোঝায়। যেমন যদি বলা হয় 3rd ফ্লোর, তাহলে আমরা কিন্তু 3টে তোলার কথা বলছি না, আমরা আসলে 3 নম্বর তোলার অবস্থান নির্দেশ করছি। কোয়ান্টিটি এবং পজিশনের এই ভিন্নতাটাই এখানে আসল। এগিয়ে যাচ্ছি আমাদের তৃতীয় পর্বে, কোয়ান্টিফায়ার্স এবং ডিস্ট্রিবিউটিভস। এখানে আমরা জিনিস মাপার এবং ভাগ করার কিছু দারুণ হাতিয়ার পাব। মজার ব্যাপার হলো, নাউনগুলোকে আমরা চমৎকারভাবে দুই ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে কাউন্টেবল নাউন্স বা যেগুলোকে গুনতে পারি, যেমন স্টুডেন্ট বা ছাত্র। এদের ক্ষেত্রে আমরা ইউজ করি ম্যানি বা ফিউ।
আবার অন্যদিকে আছে আনকাউন্টেবল নাউন্স বা যেগুলোকে আসলে গোনা যায় না, শুধু মাপা যায়, যেমন মিল্ক বা দুধ। এদের আগে আমরা ইউজ করি মাচ বা লিটল। মানে হলো মেনি স্টুডেন্টস বলা একদম ঠিক, কিন্তু মেনি মিল্কস কখনোই বলা যায় না, তখন বলতে হয় মাচ মিল্ক। এবার ডিস্ট্রিবিউটিভস। ইচ এবং এভরি এই দুটোর তফাৎ খুবই সূক্ষ্ম কিন্তু দারুণ মজার। ইচ শব্দটা যখনই আসে তখন একটি বড় দলের থেকে প্রত্যেকটিকে আলাদাভাবে একে একে নির্দেশ করা হয়। ভাবুন, আমরা একটি জঙ্গলে দাঁড়িয়ে আছি এবং প্রতিটি গাছের দিকে আলাদা আলাদা করে ফোকাস করছি। কিন্তু এভরি বললে সবগুলো সদস্যকে একসাথে বোঝানো হয়, অর্থাৎ আমরা পুরো জঙ্গলটার দিকে অ্যাজ আ হোল বা একটি গ্রুপ হিসেবে তাকাচ্ছি। একই রকম আরেকটি কমন বিষয় হল আইদার এবং নাইদার। যখনই আমাদের সামনে দুটি অপশন থাকে, আইদার আমাদের যে কোনো একটি বেছে নেবার সুযোগ দেয়, যেমন ইউ ক্যান টেক আইদার পেন, মানে এখানে যে দুটি পেন আছে তার থেকে যে কোনো একটাই নেওয়া যেতে পারে। কিন্তু নাইদার পুরো বিষয়টাকেই নাকচ করে দেয়। নাইদার অ্যান্সার ইজ কারেক্ট এর মানে হলো উত্তর একটিও ঠিক না, অর্থাৎ নাইদার আসলে দুটি অপশনকেই শূন্যে বা জিরোতে নামিয়ে আনে। এরপর আসে বোথ এবং অল। এটা মনে রাখা আসলে খুবই সহজ। যদি মাত্র দুটি মানুষ বা জিনিস থাকে তাহলে আমরা ব্যবহার করব বোথ, যেমন বোথ বয়েজ আর প্লেয়িং। কিন্তু যদি বিষয়টা দুইয়ের থেকে বেশি হয়, একটি বড় জমট বাঁধা ক্রাউড হয়ে যায়, তখন আমরা ব্যবহার করি অল, যেমন অল স্টুডেন্টস আর প্রেজেন্ট। বেশ গতিতে এগিয়ে যাচ্ছি আমরা। এবার চলুন চতুর্থ পর্বে, যা হল ইন্টারোগেটিভ ডিটারমিনার্স, প্রশ্ন তৈরি করার আসল চাবিকাঠি। এই ইন্টারোগেটিভ ডিটারমিনারগুলোকে এক একটি অনুসন্ধানকারী বা ইনভেস্টিগেটর হিসাবে ভাবতে পারেন। এগুলো নাউনের আগে বসে নতুন ইনফরমেশন খুঁজতে প্রশ্ন করে। উইচ ব্যবহার হয় তখনই যখন আমাদের কাছে অপশনস খুব লিমিটেড, যেমন উইচ পেন ডু ইউ ওয়ান্ট। কিন্তু হোয়াট ব্যবহার হয় যখন অপশনস পূর্ণ উন্মুক্ত বা খোলা থাকে, যেমন হোয়াট সাবজেক্ট ডু ইউ লাইক। আর হুজ ব্যবহার করা হয় কোনো কিছুর মালিকানা জানতে, যেমন হুজ বুক ইজ দিস। এবার আসি আমাদের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, ট্রিকি পেয়ার্স বা জটিল জোড়া শব্দ। ইংলিশ শিখতে গিয়ে সবচেয়ে বেশি কনফিউশন আসলে এখানেই তৈরি হয়। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সাম এবং অ্যানির ব্যবহার। সাম হচ্ছে পজিটিভ, কিন্তু তার একটি সীমা থাকে, এটা লিমিটেড। এর মানে আমরা যখনই সাম বুকস বলছি, আমরা শুধু নির্দিষ্ট কিছু বইয়ের কথাই বলছি। কিন্তু অ্যানি হল বাধাহীন। যখনই আমরা অ্যানি বুক বলছি, এর মানে আমরা সব অপশন খোলা রাখছি, যে কোনো একটা নিলেই হলো। আর খেয়াল রাখবেন, অ্যানি বেশিরভাগ সময় নেগেটিভ এবং প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়। এবার দেখুন একটি ছোট্ট এ কি দারুণ ম্যাজিক তৈরি করে। যখন আমরা কোনো কিছুর আগে শুধু ফিউ বা লিটল বলি, তার মানে হচ্ছে একদম নেই বললেই চলে। এটা একটি খুব নেগেটিভ ফিলিং দেয়। কিন্তু যখনই আমরা এর আগে একটি এ বসিয়ে দেই, অর্থাৎ আ ফিউ বা আ লিটল বলি, তখন এর মানে দাঁড়ায় কম কিন্তু আমাদের জন্য যথেষ্ট। শুধুমাত্র একটি ছোট্ট ডিটারমিনার এ বসিয়ে একটা নিরাশাবাদী কথাকে আমরা এক মুহূর্তে আশাবাদীভাবে রূপান্তরিত করে ফেললাম। ঠিক আছে, অনেক রুল শিখে ফেললাম আমরা। এবার আমাদের কাজে লাগাবার পালা। চলুন ছোট্ট একটি ইন্টারঅ্যাক্টিভ টেস্টের মাধ্যমে আমাদের এই মাত্র অর্জিত জ্ঞান যাচাই করে নেই। সবাই প্রস্তুত তো? প্রথম প্রশ্ন, বাক্যে দেয়া আছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। অপশনগুলো হল এ, বি, অ্যান, সি, দ্য, ডি, সাম। একটু চিন্তা করুন, আমরা একেবারে শুরু দিকে সাইলেন্ট লেটারের একটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলেছিলাম। কিছু মনে পড়ছে? একদম ঠিক ধরেছেন। সঠিক উত্তরটি হল বি, অ্যান। কারণ শব্দটি লেটার এইচ দিয়ে শুরু হলেও এখানে এইচটা একদম সাইলেন্ট বা উচ্চারণহীন। উচ্চারণটি আসলে হচ্ছে অনেস্ট, অর্থাৎ একটি ও বা ভাউল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। তাই তো আমরা আগেই জেনেছি, লেটার নয়, সবসময় সাউন্ড বা উচ্চারণ থেকেই নির্ধারণ করতে হয় এখানে কি বসবে। এবার আসি আমাদের দ্বিতীয় প্রশ্নতে, ড্যাশ অফ দ্য বয়েজ ইজ রেডি। অপশনগুলো হল এ, ইচ, বি, বোথ, সি, অল এবং ডি, মেনি। একটা ছোট্ট হিন্ট দিচ্ছি এখানে, একটু খেয়াল করুন, বাক্যে ইজ ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু একটি সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে ঠিক কোন ডিটারমিনারটা বসবে? এবং সঠিক উত্তর হল এ, ইচ। ইচ ডিটারমাইনারটি আসলে ছেলেদের একে একে বা আলাদাভাবে বোঝাচ্ছে, তাই বাক্যে ভার্বটি সিঙ্গুলার ফর্ম ইজ গ্রহণ করেছে। অন্যদিকে যদি বোথ, অল বা মেনি ব্যবহার করা হতো, তবে ভার্বটি অবশ্যই প্লুরাল বা আর হয়ে যেত।
ভাবতে গিয়ে দেখা যায় ডিটারমাইনার হলো পুরা বাক্যে কথা বলার পিছনের একটি বিশাল ফ্রেমওয়ার্ক। শুধুমাত্র এ থেকে অ্যান বা ফিউ থেকে অ্যাফিউতে বদলে দিলে পুরা বাক্যের অর্থই কিভাবে আমূল পরিবর্তন হয়ে যায়। এই ছোট্ট ছোট্ট নাম ট্যাগগুলোকে ঠিকমতো বাছাই করতে এবং ব্যবহার করতে পারলে আপনাদের ইংলিশ ফ্লুয়েন্সি অন্য একটা মাত্রায় চলে যাবে। এতদিন হয়তো অনেক জায়গায় আমাদের দ্বন্দ্বে পড়তে হয়েছে, কিন্তু আজকের এই আলোচনার পর ডিটারমাইনার নিয়ে আশা করি আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী কোনো এক আকর্ষণীয় আলোচনায়। ভালো থাকবেন সবাই।